পাঁচ 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 ফোড়ন। কেমন আছো বন্ধুরা? পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আজ তোমরা শুনবে শতরূপা নাগপালের কলমে পাপ। পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল লেখিকা শতরূপা নাগপালকে অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পাপ। সকালে বারান্দায় বসে ধোঁয়া ওঠা চায়ের সাথে আয়েশ করে খবরের কাগজ পড়ছিলাম। শীতের নরম রোদ কেবলমাত্র ঘন কুয়াশার চাদর ভেদ করে গুটি গুটি পায়ে উঁকি দিচ্ছিল। কলেজে অধ্যাপনায় স্বেচ্ছাবসরের পর ভালোই আছি এই ছোট্ট শহরটাতে। পরিবারাধীন নেই, আছি শুধু সব সময়ের একটা বাচ্চা চাকর। সবে একটা সিগারেট ধরাতে গেছি, তখনই বাচ্চা চাকরটা একটা চিঠি নিয়ে এসে বলল, বাবু, আজ সকাল সকাল একজন বাবু আপনার জন্য এই চিঠিটা দিয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, এত সকালবেলা কে দিল চিঠি? উত্তর এলো, তা তো জানি না বাবু, চাদর মুড়ি দিয়ে এসেছিলেন একজন, মুখ দেখতে পাইনি। আমারে বললেন তোমার বাবুকে চিঠিখান দিয়ে দিও। আমি বললাম, বেশ, তুই যা নিজের কাজে। সে চলে যেতেই চিঠিখানা খুললাম। পত্রপ্রেরক আমার প্রতিবেশী নিবারণবাবু। ভদ্রলোক মাস ছয়েক হল আমাদের পাড়ায় একটা পুরনো বাড়ি কিনে এসেছেন। একটু অবাকই হলাম। ওনার মাত্র 4টে বাড়ির পর আমার বাড়ি, অথচ কি এমন কথা থাকতে পারে যা উনি আমায় সরাসরি না বলে চিঠির মাধ্যমে বলতে চাইছেন? এমনিতেই ভদ্রলোক একটু বিদঘুটে ধরনের। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই ওনার পরনে থাকে একটা গা ঢাকা আলখাল্লা মতো। ইদানিং আবার একটা স্কার্ফ যুক্ত হয়েছে তার সাথে। মাথা মুখ ঢেকে রাখেন। অফিস কাছেরই যান না বলে বাড়িতে একাই থাকেন। বয়স আনুমানিক 40। দোহারা চেহারা। পাড়ায় কারুর সাথেই বিশেষ খাতির নেই। আমার সাথেও ছিল না এতদিন, কিন্তু দিন 15 আগে নিজে থেকে এসেই আলাপ করলেন। সামান্য 2-1টা কথা আদান প্রদানের পর আমি কিছুটা কৌতূহলী হয়ে তার সারা বছর এই একই পোশাক পরে থাকার কারণ জিজ্ঞাসা করাতে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে খানিক অদ্ভুত গলায় বললেন, আগে বলবো বই কি, আপনাকেই তো বলবো সব, তবে আজ নয়, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। বলেই আমাকে অবাক করে দিয়ে দ্রুত চলে গেলেন। সেদিনই তার কাছে শুনেছিলাম তিনি বছরখানেক হলেন বিপত্নিক। সন্তানাদি কেউ নেই। স্ত্রীর মৃত্যুর পর পুরনো জায়গায় মন টেকেনি, তাই সে বাড়ি বিক্রি করে আমাদের পাড়ায় উঠে এসেছেন। যাই হোক, কৌতূহলী হয়েই ভদ্রলোকের চিঠিটা খুললাম। তাতে লেখা, প্রীতিভাজনেশী সাত্তকী বাবু, আমার হাতে সময় খুব কম। আলাপের দিন আপনাকে কথা দিয়েছিলাম একদিন আপনাকে বলবো আমি কেন সারা বছর এই উদ্ভট পোশাক পরি। এই চিঠি শেষ হতে হতে আপনার মন আমার প্রতি ঘৃণায় পরিপূর্ণ হয়ে যাবে। সেজন্য আগে ভাগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটুকু জানবেন, এছাড়া নিজেকে মুক্তি দেওয়ার আর কোনো পথ আমার কাছে খোলা ছিল না। এবার মূল কথায় আসি।
আমি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এই ব্যাধি নিরাময় হবার নয়, আমার একমাত্র পরিণতি যন্ত্রণাদায়ক মৃত্যু। তাও সেই মৃত্যু সহজে হবে না। যাকে এবার আসল কথা বলি। আমি একজন অত্যন্ত পাপী মানুষ। সারা জীবন টাকাকেই ধ্যান জ্ঞান জেনেছি। এই টাকা উপার্জনের জন্য বহু নিচে আমি নেমেছি। এমনকি মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি নির্দ্বিধায়। টাকাও করেছি প্রচুর, কিন্তু বছরখানেক আগে অর্থের নেশায় উন্মত্ত আমি এমন এক ঘোরতর পাপ করেছি, যার জন্য মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে। আমার স্ত্রী চরিত্রগত দিক থেকে আমার বিপরীত কোণে অবস্থান করত। সে ছিল নির্লোভ, নিষ্পাপ, কোমল হৃদয়ের রমণী। বয়সেও বিস্তর পার্থক্য ছিল আমাদের, প্রায় 15 বছর। হাস্যকর শোনালেও আজও আমাদের দেশে বিয়ের সময় পাত্রের অর্থ সম্পদের নিরিখেই তাকে বিচার করা হয়। এদিক থেকে আমি তো সোনার টুকরো পাত্র। বাপদাদাদের আমলের কন্ট্রাক্টারি ব্যবসা আমাদের। টাকা পয়সার অভাব নেই, বাড়ি গাড়ি সবই আছে। কাজেই গরিব বাপের সুন্দরী শিক্ষিতা তরুণী মেয়ে খুব সহজেই আমার মতো অল্প শিক্ষিত প্রায় 40 ছুঁই ছুঁই সম্পন্ন পাত্রের ঘরণী হয়ে এলো। বিয়ের পর কিছুদিন মেতে রইলাম সুন্দরী বউকে নিয়ে। তারপর ধীরে ধীরে পুরনো স্বভাবে ফিরে গেলাম। মদ্যপান করে প্রায়ই বাড়ি ফিরতাম ও স্ত্রীকে মারধর করতাম। আমার স্ত্রী পরমা কষ্ট পেলেও সহ্য করে নিত। আমাদের বিয়ের পরপরই আমার বৃদ্ধ শ্বশুরকে রাস্তা থেকে সরিয়ে তার জমি জমা সব দখল করেছিলাম। পরমার ভাইকেও সমুদ্রে বেড়াতে পাঠিয়ে সেখানে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছিলাম। শত্রুর শেষ রাখতে নেই। মোট কথা, আমি ছাড়া পরমার গতি ছিল না। তাই আমার যথেচ্ছাচার সে মেনে নিত। তো এর মধ্যে হলো কি, এক ছেঁচড়া ইঞ্জিনিয়ারের পাল্লায় পড়লাম। বেটা কিছুতেই আমার নতুন প্রজেক্টের প্ল্যান পাশ করাচ্ছিল না। প্রায় কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট আমার জলে যেতে বসেছিল। কিছুতেই বেটা ঘুষ খাবে না। বহু সাধ্য সাধনার পর জানতে পারলাম বেটার মেয়ে মানুষের দোষ আছে, কিন্তু পতি তা পছন্দ করে না। আর কি, শেষমেশ টাকা বাঁচাতে পরমাকেই ঠেলে দিতে হলো। রাতে খাবারের সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে পরমাকে নিজের হাতে ইঞ্জিনিয়ারের রুমে দিয়ে এলাম সে রাতে। ইঞ্জিনিয়ার খুশ, আমারও কাজ হাসিল। মুশকিল হলো পরমাকে নিয়ে। বাড়ি ফিরেই আমার গায়ে একতলা থুতু ছুঁড়ে দিল সে। তারপর নিজের ঘরে গিয়ে দৌড় দিল। ওর চোখ দুটো ফাটার মতো জ্বলছিল। আমি বহুবার ডাকাডাকি করলাম, আদর করে বোঝাতে চাইলাম, কিন্তু ও দরজা খুলল না। আমি মনে মনে ভাবলাম, একটা ডায়মন্ডের সেট পেলেই সতীত্ব হারানোর দুঃখ ভুলে যাবে পরমা। আমি ফুর্তি মনে কাজে চলে গেলাম। সন্ধ্যায় একটা ডায়মন্ড সেট নিয়ে বাড়ি ফিরলাম। দেখলাম পরমার ঘর খোলা, চাকর বাকরগুলো চোখ মুছছে। সেদিকে এগিয়ে গিয়ে দেখি পরমা সিলিং থেকে ঝুলছে। কাছে গিয়ে একটা চিরকুট পেলাম পরমার হাতে। তাতে লেখা, তোমাকে কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতেই হবে, নইলে তোমার মুক্তি নেই। ফুসকাগুলো তোমাকে গিলে খাবে তোমাকে। প্রস্তুত হও তুমি, প্রস্তুত হও। একটু ভয় লাগলো। তারপর ভাবলাম,
পরমা হয়তো পাগল হয়ে গেছিল শেষ সময়। পুলিশ কেস হলো না, নির্বিঘ্নে পরমার সৎকার হয়ে গেল। দুদিন পর খবর পেলাম সেই ইঞ্জিনিয়ার রেল লাইনে কাটা পড়েছে। সেদিনই স্নানের সময় লক্ষ্য করলাম আমার গায়ের 2-3টে জায়গায় ফোস্কা পড়েছে। ঠিক ঠিক যে জায়গায় পরমার থুতু ছিটেছিল সেই সব জায়গায় যেন উঠেছে। তখন পাত্তা দিলাম না, কিন্তু কিছুদিনের মধ্যে তীরের গতিতে আমার সারা শরীরে ফোস্কাগুলো ছড়িয়ে গেল। বারবার মনে পড়ে যাচ্ছিল পরমার শেষ কথাগুলো। প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ক্রমে ক্রমে লোক সমাজে চলা দায় হয়ে পড়ল আমার। অনেক ডাক্তার ভর্তিও করলাম, ফল হলো না। বেশ কিছু দান ধ্যানও করলাম, ব্যবসা ছেড়ে দিলাম, কিন্তু ফোস্কা আমায় ছাড়ল না। তারপর মাস 6 আগে বাড়ি গাড়ি বিক্রি করে আপনাদের পাড়ায় এসে উঠলাম, কিন্তু কোনো উপশম হলো না। ফোস্কায় আমার সারা দেহ ভরে গেল, এত যন্ত্রণা, অথচ মৃত্যু হচ্ছে না, কিছুতেই হচ্ছে না মৃত্যু। হঠাৎ একদিন খেয়াল হলো আমার পাপের কথা যতদিন না কারুর কাছে স্বীকার করব, মৃত্যু আমাকে মুক্তি দেবে না। তাই এই চিঠি লিখলাম। আপনি যতক্ষণ এই চিঠি পড়ছেন ততক্ষণ আমি চিরশান্তির দেশে। তাই এবার সবচাইতে কটু কথাটা বলছি। হয়তো ভাবছেন আর কত কদর্য কথা বলার বাকি থাকতে পারে। আমি আগেই ক্ষমা চেয়েছি এর জন্য, কিন্তু কথাটা হলো পরমার চিরকুটটা আসলে একটা অভিশাপগ্রস্ত চিরকুট ছিল। এই চিরকুটের অভিশাপ অন্য কাউকে না দিয়ে দিলে আমার মৃত্যু সম্ভব হতো না। তাই আমি আপনাকে দিলাম। মৃত্যু আপনাকে আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তারপর যখন আপনার সারা শরীর আমার মতো ফোস্কায় ভরে যাবে, তখন আপনি অন্য কোনো পাপিষ্ঠকে এই অভিশাপটা দিয়ে দেবেন চিঠির মাধ্যমে। তাহলেই আপনার মুক্তি, আপনার মুক্তি। তবে চিন্তা করবেন না, আজ থেকে পাপিষ্ঠ ব্যক্তিদের চিনতে পারবেন আপনি, যেভাবে আমি আপনাকে চিনে নিয়েছি। গন্ধ পাবেন, গন্ধ পাবেন। যাই হোক, ঈশ্বর আপনাকে শক্তি দিন, এই কামনাই করি। ইতি ক্ষমাপ্রার্থী শ্রী নিবারণ সেন। চিঠিটা পড়ে একটা চাপা অস্বস্তি হচ্ছিল। পরে মনকে প্রবোধ দিলাম। দীর্ঘদিন রোগে ভুগে ভুগে মাথার গোলমাল হয়েছিল ভদ্রলোকের মনে হয়, কিন্তু উনি কি সত্যিই মারা গেলেন? একটু পরে আমার চাকরটি খবর দিল নিবারণবাবু মারা গেছেন। পাড়ার সবাই সেখানে গেছে। ভাবলাম আমার যাওয়াও কর্তব্য। গিয়ে দেখলাম সাদা চাদরে ঢাকা নিবারণবাবুকে সববাহী গাড়িতে তোলা হচ্ছে। আচমকা কাপড়টা সরে গেল। নিবারণবাবুর ভয়ঙ্কর চেহারাটা বেরিয়ে পড়ল। সারা শরীরে ফোস্কা। আমার গা গুলিয়ে উঠল। সকালের চিঠিটার পাশাপাশি আরো একটা বিস্মিত প্রায় গলা বেজে উঠল কানে। অমন করবেন না স্যার, আপনি আমার বাবার বয়সী। লাগছে স্যার, মরে যাব, খুব লাগছে,
মরে যাব। আপনি আমার বাবার বয়সী। 3 দিন পর স্নান করতে গিয়ে বাঁ হাতে, পেটে আর বুকে ফোস্কা আবিষ্কার করলাম। অতীতের গহ্বরে ঢেকে যাওয়া আমার পূর্বকৃত পাপ আবার গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। ছেড়ে দিন স্যার, খুব লাগছে। আপনি আমার বাবার বয়সী। মরে যাব, মরে যাব। এতক্ষণ তোমরা শুনছিলে শতরূপা নাগপালের কলমে পাপ। গল্প পাঠ, গল্পের সূত্রধর কৌশিক গাঙ্গুলি, ছাত্রীর ভূমিকায় পম্পা দেবনাথ, পোস্টার ডিজাইন, সাউন্ড রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং কৌশিক গাঙ্গুলি। গল্পটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্টগুলো জানাতে ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়।